আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি নুসরাত। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। সেন্ট মার্টিনগামী জাহাজে আগুন, নূর কামাল নামে এক কর্মচারীর মৃত্যু। কক্সবাজারের সেন্ট মার্টিনগামী একটি যাত্রীবাহী জাহাজে যাত্রী ওঠার আগ মুহূর্তে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে দ্য আটলান্টিক ক্রুজ নামের জাহাজটির বড় একটি অংশ পুড়ে গেছে। এই ঘটনায় নূর কামাল নামে জাহাজের এক কর্মচারী নিহত হয়েছেন। দুর্ঘটনার সময় জাহাজে থাকা ক্রুসহ মোট ১৫ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে। আজ কক্সবাজারের নুনিয়াছড়া বিআইডব্লিউটিএ ঘাট সংলগ্ন বাঁকখালী নদীতে নোঙর করা অবস্থায় জাহাজটিতে আগুন ধরে যায়। বিষয়টি নিশ্চিত করেছে সি ক্রুজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ইসকোয়াবের সাধারণ সম্পাদক হুসাইন ইসলাম বাহাদুর। এরপর জানাবো জামাতের ইশতেহার নাগরিক মতামতকে প্রাধান্য দিয়ে ন্যায় বিচার এবং দুর্নীতিমুক্ত দেশ গড়ার প্রত্যয়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জামাত ইসলামের নির্বাচনী ইশতেহারের খসড়া চূড়ান্ত করা হয়েছে। ইশতেহারে দুর্নীতিমুক্ত দেশ গড়া, নৈতিক ও সমন্বিত শিক্ষা ব্যবস্থা প্রবর্তন, ন্যায় বিচার প্রতিষ্ঠা সহ বিভিন্ন অঙ্গীকার তুলে ধরা হবে। ইশতেহার প্রণয়নে বুদ্ধিজীবী দলীয় নীতি নির্ধারকদের পাশাপাশি নাগরিক মতামতকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। এদিকে এনআইডি রেজিস্ট্রেশন সম্পন্ন করলেন তারেক রহমান। নির্বাচন কমিশনে এনআইডি রেজিস্ট্রেশন সম্পন্ন করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এনআইডি রেজিস্ট্রেশনের উদ্দেশ্যে আজ দুপুর ১টায় তিনি আগারগাঁও নির্বাচন কমিশন ভবনে প্রবেশ করেন। এদিন তার কন্যা জাইমা রহমানও এনআইডির জন্য আবেদন করেন। আঙুলের ছাপ, চোখের মনির আইরিশ, প্রতিচ্ছবি ও বায়োমেট্রিক তথ্য দেওয়ার পর তারেক রহমানের এনআইডি পেতে সর্বোচ্চ ২৪ ঘণ্টা সময় লাগতে পারে বলে জানিয়েছে এনআইডি উইংয়ের ডিজি এএসএম হুমায়ুন কবির। জানাবো অবসরে গেলেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ। সংবিধান অনুযায়ী ৬৭ বছর পূর্ণ হয় অবসরে গেলেন দেশের ২৫তম প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ। আজ ২৭শে ডিসেম্বর তিনি অবসর গ্রহণ করেছেন। এদিকে ২৬তম নতুন প্রধান বিচারপতি হিসেবে জুবায়ের রহমান চৌধুরী রোববার ২৮শে ডিসেম্বর শপথ গ্রহণ করবেন। এবং সর্বশেষ জানাবো তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে সম্মত থাইল্যান্ড এবং কম্বোডিয়া। দুই দেশের সীমান্তে টানা উত্তেজনা এবং রক্তক্ষরণের পর অবশেষে যুদ্ধবিরতিতে সম্মতি হয়েছে দক্ষিণ পূর্ব এশিয়ার দুই দেশ থাইল্যান্ড এবং কম্বোডিয়া। তাৎক্ষণিক এই যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার বিষয়টি দুই দেশের প্রতিরক্ষা মন্ত্রীদের যৌথ বিবৃতিতে জানানো হয়েছে। নতুন সমঝোতা অনুযায়ী আজ থেকে সব ধরনের হামলা বন্ধ থাকবে। বেসামরিক এলাকা থেকে শুরু করে সামরিক লক্ষ্যবস্তু সবখানেই হামলা বন্ধ রাখবে দুই দেশ। খবর ডয়েচে ভেলের। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। সেন্ট মার্টিনগামী জাহাজে আগুন, নূর কামাল নামে এক কর্মচারীর মৃত্যু। কক্সবাজারের সেন্ট মার্টিনগামী একটি যাত্রীবাহী জাহাজে হঠাৎ ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে দ্য আটলান্টিক ক্রুজ নামের জাহাজটির বড় একটি অংশ পুড়ে গেছে। এই ঘটনায় নূর কামাল নামে জাহাজের এক কর্মচারী নিহত হয়েছে। এই ঘটনার সময় জাহাজে থাকা ক্রুসহ মোট ১৫ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে। শনিবার ২৭শে ডিসেম্বর সকাল ৬:৩০টার দিকে কক্সবাজারের নুনিয়াছড়া বিআইডব্লিউটিএ ঘাটি সংলগ্ন বাঁকখালী নদীতে নোঙর করা অবস্থায় জাহাজটিতে আগুন লাগে। বিষয়টি নিশ্চিত করেছেন সি ক্রুজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ইসকোয়াবের সাধারণ সম্পাদক হুসাইন ইসলাম বাহাদুর। বিআইডব্লিউটির বোর্ড অফিসার মোহাম্মদ ওয়াকিল জানিয়েছেন, দ্বিতীয় ধাপে পর্যটক বোঝাই করার আগে ঘাটে ভিড়েছিল সেন্ট মার্টিনের গামী জাহাজ আটলান্টিক। এর মধ্যে
থেকে 200 মিটার দূরে থাকা অবস্থায় হঠাৎ করে আগুন ধরে যায় জাহাজে। পরে তাৎক্ষণিক জাহাজের নাবিকসহ অন্যান্য কর্মচারীরা জাহাজটির আগুন নেভানোর চেষ্টা করে এবং তাদেরকে উদ্ধার করা হয়েছে। এদিকে অগ্নিকাণ্ডে 4 ঘণ্টা পেরিয়ে গেলেও এখন পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনতে পারেনি ফায়ার সার্ভিসের 2টি ইউনিট। অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে 5 সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসক। জামাতের ইশতেহার নাগরিক মতামতকে প্রাধান্য দিয়ে ন্যায় বিচার এবং দুর্নীতিমুক্ত দেশ গড়ার প্রত্যয়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জামাতে ইসলামের নির্বাচনী ইশতেহারের খসড়া চূড়ান্ত করা হয়েছে। ইশতেহারে দুর্নীতিমুক্ত দেশ গড়া, নৈতিক ও সমন্বিত শিক্ষা ব্যবস্থা পরিবর্তন, ন্যায় বিচার প্রতিষ্ঠা সহ বিভিন্ন অঙ্গীকার তুলে ধরা হয়েছে। ইশতেহার প্রণয়নে বুদ্ধিজীবী ও দলীয় নীতি নির্ধারকদের পাশাপাশি নাগরিকদের মতামত হিসেবে গুরুত্ব দেওয়া হয়েছে। মুক্তিযুদ্ধ পরবর্তী সময় ধর্মভিত্তিক রাজনৈতিক নিষিদ্ধ থাকায় 1979 সালে নির্বাচনে ইসলামিক ডেমোক্রেট লীগের ব্যানারে অংশ নেয় জামাত ইসলাম। সেই নির্বাচনে দলটি 6টি আসনে জয়লাভ করে পরবর্তী নিজস্ব নামে যতবার নির্বাচনে অংশগ্রহণ করেছে কোনোবারই 20টির বেশি আসন পায়নি জামাত ইসলাম। এবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটে নতুন বাস্তবতার মুখোমুখি হচ্ছে দলটি। ভোটের মাঠে কার্যক্রম নিষিদ্ধ থাকায় আওয়ামী লীগ অংশ নিতে না পারায় ফলে জামাত ইসলাম মূলত বিএনপির প্রার্থীদের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াইয়ের প্রস্তুতি গ্রহণ করছে। এরই মধ্যে নির্বাচনী ইশতেহার চূড়ান্ত পর্যায়ে রয়েছে। ইসলামী বাংলাদেশ জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেছেন, আমরা ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছি, এখন আমাদের সামনে লড়াই দুর্নীতির বিরুদ্ধে। নৈতিক শিক্ষা, জাগতিক এবং বৈষয়িক শিক্ষা, আধুনিক কারিগর উৎপাদনমুখী শিক্ষার সমন্বয় একটি সমন্বিত শিক্ষা কারিকুলাম চালু করব। যদি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব আমাদের হাতে আসে, এই শিক্ষা ব্যবস্থার মাধ্যমে একদল তরুণ তৈরি হবে যারা হবে আমাদের সম্পদ। এই তরুণদের দেশ গড়বে। সে কারণেই আমরা শিক্ষা ব্যবস্থার পরিবর্তন করব। এরপর থাকবে সামাজিক ন্যায় বিচার। এনআইডি রেজিস্ট্রেশন সম্পন্ন করেছেন তারেক রহমান। নির্বাচন কমিশনে এনআইডি রেজিস্ট্রেশন সম্পন্ন করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এনআইডি রেজিস্ট্রেশনের উদ্দেশ্যে শনিবার 27শে ডিসেম্বর দুপুর 1টায় তিনি আগারগাঁও নির্বাচন কমিশন ভবনে প্রবেশ করেন। এদিন তার কন্যা জাইমা রহমানও এনআইডির জন্য আবেদন করেছেন। আঙুলের ছাপ, চোখের মনির, আইরিশের প্রতিচ্ছবি এবং বায়োমেট্রিকের তথ্য দেওয়ার পর তারেক রহমানের এনআইডি পেতে সর্বোচ্চ 24 ঘণ্টা সময় লাগবে বলে জানিয়েছে এনআইডি উইংয়ের ডিজি এস.এম. হুমায়ুন কবির। এর আগে শনিবার বেলা 11টায় তারেক রহমান ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাবি কেন্দ্র জামে মসজিদ সংলগ্ন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরীফ ওসমান হাদির কবর জিয়ারত করেছেন। তারেক রহমান ওসমান হাদির কবর জিয়ারতের পর সেখানে শায়িত জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবর জিয়ারত করেন তিনি। এ সময় ঢাবি ভিসি অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান, বিএনপির শীর্ষ নেতারা তার সঙ্গে ছিলেন। নির্বাচন কমিশন ভবন থেকে বেরিয়ে তিনি ছোট ভাই আরাফাত রহমান কোকর কবর জিয়ারতের উদ্দেশ্যে বনানী কবরস্থানে যাচ্ছেন। সেখানে থেকে তারেক রহমান ধানমন্ডি শ্বশুরের বাসা মাহবুব ভবনে যাবেন। শ্বশুরের বাসা থেকে তিনি এবারকার হাসপাতালে চিকিৎসাধীন মা বেগম খালেদা জিয়াকে দেখতে যাবেন। তবে এখনও তিনি জুলাই যোদ্ধাদের দেখতে যাননি। অবসরে গেলেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ। সংবিধান অনুযায়ী ৬৭ বছর পূর্ণ হয় অবসরে গেলেন দেশের 25তম প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ। আজ দেশের তিনি অবসর গ্রহণ করেছেন। এদিকে ২৬তম নতুন প্রধান বিচারপতি হিসেবে জুবায়ের রহমান চৌধুরী রোববার ২৮শে ডিসেম্বর শপথ গ্রহণ করবেন। গণঅভ্যুত্থানের মুখে গত বছর ৫ই আগস্টে আওয়ামী লীগ সরকারের পতন হয়। তখনকার প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের পদত্যাগের পর ১০ই আগস্ট দেশের ২৫তম প্রধান বিচারপতি হিসেবে নিয়োগপ্রাপ্ত হন সৈয়দ রেফাত আহমেদ। নিয়োগ লাভের পর ১ বছর ৪.৫ মাস দায়িত্ব পালন করেছেন তিনি। ১৯৫৮ সালের ২৮শে ডিসেম্বর
ডিসেম্বর জন্মগ্রহণ করেন সৈয়দ রেফাত আহমেদ। বাংলাদেশ বার কাউন্সিলের আইনজীবী সনদ লাভের পর ১৯৮৪ সালে জেলা আদালতে, ১৯৮৬ সালে হাইকোর্ট এবং ২০০২ সালে আপিল বিভাগের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হয়েছেন তিনি। ২০০৩ সালের ২৭ এপ্রিল হাইকোর্টের অতিরিক্ত বিচারক হিসেবে নিয়োগ পান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। ২০০৫ সালের ২৭ এপ্রিল তিনি হাইকোর্টে স্থায়ী বিচারক হিসেবে নিয়োগ পান। দেশের উচ্চ আদালতের ইতিহাসে তিনি একমাত্র বিচারক যিনি হাইকোর্টে বিচারপতি হিসেবে সরাসরি প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ পেয়ে দায়িত্ব পালন করছেন। এদিকে মঙ্গলবার ২৩ ডিসেম্বর জুবায়ের রহমান চৌধুরীকে প্রধান বিচারপতি নিয়ে প্রজ্ঞাপন জারি করে আইন মন্ত্রণালয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, সংবিধানের ৯৫ অনুচ্ছেদের এক দফায় প্রদত্ত ক্ষমতা বলে রাষ্ট্রপতি বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী বাংলাদেশের প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করবেন।